এই টেন্ডারের সাইড পদ্ধতি খুলে দেওয়ার জন্য বিএনপি নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানাচ্ছি। আমি মানিক হান্নান এই সাইড পদ্ধতি খুলে দেওয়ার জন্য বলতে যাচ্ছি। নারায়ণ সাইড পদ্ধতি খুলে দাও। স্লোগান বন্ধ করেন, যা বেয়ে চলে দাও, স্লোগান বন্ধ করেন। একটু খুলে দাও এই পাশটা, তাহলে বাতাস আসবে। আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই সময় কম, আমাদের টাইম আছে, সব মিলে। আপনারা কি দুপুরে খাওয়া দাওয়া করে এসেছেন নাকি? আমাদের যে নেত্রী যারা আসছে, যারা নিয়ে এসেছে, খাওয়াইছে কিছু কিছু খাওয়াইনি নাকি? তাহলে তো আলোচনাই হবে না। হ্যাঁ, নাস্তা আগে দিতে হবে তো। আগে খাবো, পানি খাবো, তারপরে আলোচনা করব নাকি? কোনটা আগে? আপনারা কি আমাকে চিনেন? অনেকে চিনে না। আমার নাম রকিবুল ইসলাম বকুল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে চিনেন তো? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিনেন? বেগম খালেদা জিয়া যে দল বিএনপি, সেই দলের একজন আমি কর্মী। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে মত বিনিময় করতে, কথাবার্তা শুনতে। আপনারা কেমন আছেন? 5 তারিখের পর আসা হয়নি আপনাদের কাছে। 5 তারিখের আগে পরে আসছি না, 5 তারিখে বা ওনাদের সাথে আমার কোনো বৈঠক হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। এর আগের মিটিং এ আমি, ওটা কোন এলাকা? হ্যাঁ, আমি প্রোগ্রাম করেছিলাম, একটা সেন্টারে গিয়েছিলাম 5 তারিখের আগে। আমার এক ভাই, খুব সম্ভব জাহিদুল বক্তব্য দিয়েছিল। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, ওষুধ আনতে যাচ্ছিল তিনি ডাক্তারখানায়। ওই মুহূর্তে জাহিদুলকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। জানেন তো ঘটনা আপনারা? তাকে কিন্তু পুলিশ ছাড়েনি, ওষুধও আনতে পারেনি। আল্লাহ রহমতে পরে আমি শুনেছি জাহিদুলের একটি বাচ্চা হয়েছে। কি নাম বাচ্চা? আসছে না? কালকে গিয়েছিল। হ্যাঁ, অত ভিড়ের মধ্যে আমি খোঁজ নিতে পারি নাই, ভাবছি আজকে খোঁজ নেব। আছে এখানে? ভাবি আছে? আসেন। এই কথাটা কেন বললাম এই কারণে যে ফ্যাসিস্ট হাসিনার আমলে শেখ হাসিনা এতটাই নির্মম ছিল, এবং তার পেটোয়া বাহিনী এবং তার পোষ্য বাহিনী, পুলিশ বাহিনী এতটাই নিষ্ঠুর ছিল। একজন রোগী অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য তার স্বামী ওষুধ আনতে যাচ্ছে, তাকেও রেহাই দেয়নি। আল্লাহ রহমতে আমাদের ভাবি এখানে আছেন, তিনি সে যাত্রা আল্লাহ রহমতে সুস্থ অবস্থায় বেঁচে আছেন, বাচ্চাও সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ। 5 তারিখের পরে, 5 তারিখের ঘটনা জানেন তো? এই যে নির্যাতন হতে 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 বাংলাদেশের সমস্ত মানুষ 17 বছরের খুব কষ্ট সব একসাথে করে 5 তারিখে
জুলাই মাসটাই ছিল 5 তারিখে তারা সর্বশেষ রাজপথে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এমনই লাল কার্ড দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন এবং তাদের যে গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী বলেন, দখলদার বাহিনী বলেন, আর মাস্তান সবাই পালিয়ে গেছে। শুধু পালিয়ে যায়নি, তারা 17 বছরে যে পরিমাণ টাকা পয়সা লুটপাট করেছে সেগুলো এই কাদের ছিল? জনগণের টাকা। ইয়েস, আমার এক বন্ধু বলছে জনগণের টাকা। কিভাবে? জনগণ ট্যাক্স দেয়। ট্যাক্স কিভাবে দেয় এটা আপনারা সবাই কম বেশি জানেন। বিভিন্ন সেক্টর ট্যাক্স আছে। এই ট্যাক্সের টাকা সরকার এক জায়গায় করে, তারপরে এই টাকাটা বিভিন্ন উন্নয়নের নামে সরকার আবার বরাদ্দ দেয়। কোন জায়গায় হসপিটাল হবে, কোন জায়গায় স্কুল হবে, কোন জায়গায় রাস্তা হবে, এই টাইপের অনেক উন্নয়নমূলক কাজের জন্য টাকা বরাদ্দ দেয়। আর সরকারের পান্ডা বাহিনী সেই টাকাগুলো টোটালটাই আত্মসাৎ করে। কাজ হয়নি, বিল নিয়ে চলে গেল। রাস্তা হয়নি, জনগণ বুঝতে পারে না যে এখানে বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, বিল নিয়ে চলে গেছে। ব্রিজের জন্য টাকা দেওয়া হয়ে গেছে, ওইখানে ব্রিজ আদৌ হবে কি হবে না জনগণ বুঝতে পারে না, কিন্তু ব্রিজের টাকা লুটপাট শেষ। পদ্মা সেতু করেছে, সবাই বলে পদ্মা সেতুর বিপক্ষে নাকি আমরা কথা বলি। পদ্মা সেতু কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু উদ্বোধন করেছিল। পদ্মা সেতু আমরা চেয়েছিলাম, এরকম পদ্মা সেতু আরো অনেকগুলো করা যেত যদি জনগণের টাকাটা সঠিকভাবে ব্যবহার করা হতো। এক পদ্মা সেতুর নামে 10টা পদ্মা সেতুর টাকা লুটপাট করে নিয়ে গেল। এই টাকাগুলো হচ্ছে জনগণের টাকা। জনগণ আমাদের এই মা বোনরা বলবে যে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলো, আমি তো কোনো টাকা পয়সা দেইনি। আপনি বুঝতে পারবেন না কিভাবে টাকা দিয়েছেন। আপনি যে 5 টাকা দিয়েছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এরকম 5 টাকা করে দিতে দিতে দেখেন কত টাকা হয়। আপনি একটি জমি বিক্রি করতে গেছেন, ওইখানে কিন্তু ট্যাক্স দেওয়া লাগে। যে কিনতেছেন তাকেও ট্যাক্স দিতে হয়। এরকম প্রতিটি পণ্যের উপরে কিন্তু ট্যাক্স ধার্য করা আছে। ছোট ছোট ট্যাক্স বোঝা যায় না, ট্যাক্স গুলো এইভাবে কালেকশন হয়। এইগুলো জনগণের টাকা, একসাথে করলে অনেক টাকা। এই টাকাগুলো জনগণের টাকাগুলো তা লুটপাট করে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? তারা 3টা টার্ম ক্ষমতায় ছিলেন, আগেও ছিলেন একবার, তারও আগে তারা আব্বা ছিলেন। প্রতিবারই কিন্তু লুটপাট। আওয়ামী লীগ মানেই কিন্তু লুটপাট। এখানে যারা অনেক মুরব্বী আছেন বাইরে দাঁড়ানো, এখানে অনেকে অথবা আমাদের মা বয়সী দাদি বয়সী কেউ থাকলে তা বুঝতে পারবেন। শেখ মুজিবের আমলেও লুটপাট হয়েছে। শেখ মুজিব নিজেই বলেছে কোন দেশ স্বাধীন হলে কি হয়, শেখ মুজিব বলছে যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। কারণ শেখ মুজিবের ভাগের যে কম্বলটা, ওইটাও তার দলের লোকজন লুটপাট করে দিয়েছে। শেখ মুজিবের কম্বলটাও চুরি করে ফেলেছে এরা। তার মানে বুঝেন কি অবস্থা। তার দলের নেতা তার কম্বলটাও তাকে দেয়নি, চুরি করে লুটপাট করে বেঁচে দিয়েছে। ওই জন্য কষ্ট সহকারে সে বললো সবাই পায় চোরের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। 72 কিংবা 71 কিংবা 74 যাদের জন্ম কেউ বড় ছিলেন তা দেখেছেন কিভাবে দুর্ভিক্ষ এসেছিল। এখানে অনেকে হয়তো ভাই দেখেনি, দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গেছে। ছবি আছে, ছবি পেপারে এখনো অনেক পেপার কাটিং দেখলে বুঝবেন। ডাস্টবিনের মধ্যে মানুষ আর কুকুর একটা খাদ্য নিয়ে টানাটানি করছে। ডাস্টবিনের মধ্যে অনেক সময় পচা খাদ্য ফেলে দেয় না, ডাস্টবিনের মধ্যে কুকুর এবং মানুষ এক টুকরা খাওয়া নিয়ে টানাটানি করছে। চিন্তা করে দেখেন, এই ছবি যদি দেখেন চোখ দিয়ে পানি আসবে আপনাদের। কি দুর্বিষহ
জীবনযাপন তখন ছিল। আমাদের অনেক ঘটনা ঘটেছে, সপ্তাহে পেপার আসে না, একটা দুটো করে দেয়। বাসন্তী আমাদের কুড়িগ্রামের আমাদের বোন, কাপড়ের অভাবে, কাপড়ে যে আমরা যে কাপড় পরে আছি, কাপড়ের অভাবে সে জাল পরে আছে, জাল। এই ছবিও কিন্তু পেপারে ছাপা হয়েছিল। এগুলো বললাম যে শেখ মুজিবের আমলেও তার সরকারের লোকজনও কিন্তু লুটপাট করেছে। স্বাধীন হতে পারেনি দেশ, লুটপাট শেষ, চুরি চামারি করা শেষ। ঠিক এরকমই যখন একটা ঘটনা ঘটছিল, দেশের মানুষ যখন দিশেহারা, তখনই কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু আসলেন। এই যে কথাগুলো আমি বলতে পারছি, ওই সময় কিন্তু এই কথা বলার সুযোগ ছিল না। ওই আমলে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সব পত্রিকা বন্ধ, শুধু 4টা পত্রিকা থাকবে, সেটা হচ্ছে আওয়ামী লীগের 4টা পত্রিকা থাকবে তাদের কন্ট্রোলে। তা যেভাবে বলবে সেইভাবে লেখা হবে। তার মানে আপনি কথাও বলতে পারবেন না, কষ্টের কথা বলতে পারবেন না, এইরকম একটি পরিস্থিতি। তারপরে আপনি যে প্রতিবাদ করবেন, রাস্তায় নেমে যে প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে, এটা করার সুযোগ ছিল না। কারণ সব দল নিষিদ্ধ, একটাই দল থাকবে বাকশাল, সেটা নেতা থাকবে আওয়ামী লীগ কিংবা শেখ মুজিব, সব দল বন্ধ। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা অবস্থা সেই সময় বিরাজমান ছিল, এই সময়ে জাতিকে, এই দেশের জনগণকে এইরকম একটা দম বন্ধ অবস্থায় জাতি যে ছিল সেটার থেকে বের করে আনছে জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জনগণ তাকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসলেন যে আপনি আমাদের নেতা, আমাদেরকে বাঁচান, রক্ষা করুন বাংলাদেশকে। উনি আসলেন সিপাহী এবং জনতা বিপ্লবের মাধ্যমে। এসেই কি করলেন? বললেন আজকে থেকে সকলের কথা বলার অধিকার ফিরে দেওয়া হলো। যে কোনো মানুষ, যে কোনো দল, যে কোনো মানুষ আপনার কথা বলতে পারবেন, আপনাদের মনের কথা আপনার বলতে পারবেন। সে এসেই বাকশাল বন্ধ করে দিলেন। বাকশাল বলে কোনো দল থাকবে না, যে যেটা চায় সেই দল করতে পারবে। বহুদলীয় গণতন্ত্র যেটা বলেন, বহুদলীয় গণতন্ত্র বলে অনেকে বুঝবেন না, মানে এখানে আপনি চাইলে আপনি একটা দল গঠন করতে পারবেন, কিংবা আপনার দল থাকলে সেটা কাজ করতে পারবে। সোজা কথা, আপনি আপনার পছন্দের কথাটা, সত্য কথাটা আপনি বলতে পারবেন। এই অধিকার তিনি ফিরিয়ে দিলেন। যেই বাংলাদেশ দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে খাদ্য সম্পূর্ণ করার জন্য জিয়া রহমান সাহেব উনি গ্রামে গ্রামে যাওয়া শুরু করলেন, খাল খনন করা শুরু করলেন। আমাদের সব ভাইদেরকে নিয়ে উনি খাল খনন করলেন, পানির ব্যবস্থা করলেন। এক জমিতে একটা ফসল হতো, সেখানে 3টা ফসলের ব্যবস্থা করলেন। রাতারাতি বাংলাদেশের মানুষ যে দুর্ভিক্ষের মধ্যে ছিল, ঠিক তার উল্টা দিকে চলে আসলো, সবাই খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে গেল। খাদ্যের অভাব থাকলো না, এমন খাদ্য উৎপন্ন হলো আমরা বিদেশে, বিভিন্ন দেশে, যেসব দেশে খাদ্য নাই সেখানে আমরা পাঠাতে পারতাম। তখন মানুষের মুখে হাসি ফুটে আসলো। এই কথাগুলো বলার কারণ কি, যে কয়েকদিন আগে 5 তারিখের আগে যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে আমরা ফিরে এসেছি। যখনই কোনো দুঃসময় এসেছে, জনগণের কষ্ট এসেছে, জনগণ যখনই কোনো বিপদে পড়েছে, তখনই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল বিএনপি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানুষকে সাহস দিয়েছে, সহযোগিতা দিয়েছে। আমাদের সকলের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সবাই চিনেন। এমন একজন নেত্রী, বাংলাদেশে যেখানে তিনি গিয়েছেন সেখানে মানুষ তাকে ভালোবাসা দিয়েছেন। এতটাই ভালোবাসা দিয়েছেন, যেখান থেকে তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। কোন জায়গায় তাকে মানুষ বিমুখ করেনি, সব জায়গায় তিনি জিতেছেন। কারণ
মানুষ দেখেছেন একমাত্র নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের জন্য আন্দোলন করেছেন, জনগণের জন্য আন্দোলন করেছেন। কি নির্মম ভাবে রাজপথে আন্দোলন করতে 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 তখন একটা স্বৈরাচারী শাসক ছিলেন এরশাদ, অনেকে চিনেন, তাকেও কিন্তু তিনি পদত্যাগে বাধ্য করেছিলেন। এবং আবারও একটা ফ্যাসিস্ট সরকার ছিল এরশাদ, তাকেও তিনি পদত্যাগে বাধ্য করে জনগণকে মুক্তি দিয়েছিলেন। আবারও তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। গণতন্ত্র অনেকে হয়তো বুঝে না যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া মানে কি, অনেক বড় জিনিস। কিন্তু একটি কথা বুঝবেন, গণতন্ত্র মানে হচ্ছে আপনাকে ক্ষমায়িত করা, আপনার ক্ষমতা বাড়ানো। আপনাদের যে একটা ক্ষমতা আছে এটা অনেকে বুঝে না। আপনার যে একটা পাওয়ার আছে, আপনার যে একটা ক্ষমতা আছে এটা বুঝেন না অনেকে। সে বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই, যে আপনার ভোট আপনার কাছে ফেরত দেওয়া। সে ভোটটা আপনি সময় মতো ইউজ করবেন। যখন ভোটের সময় হবে তখন আপনার পছন্দের ব্যক্তিকে আপনি নির্ভয়ে নিঃসংকোচে দিতে পারতেছেন। এটা হচ্ছে আপনার ক্ষমতা। অনেকে মনে করে ভোট এটা কি আর কি, এটা কেমন কি হলো, অনেক বড় জিনিস। আপনার পছন্দের ব্যক্তিকে আপনি ভোট দিবেন, কোন ভয় ভীতি দেখিয়ে না। যে ব্যক্তিকে ভোট দিবেন সেই ব্যক্তি সময়ে, দুঃসময় বলেন, বিপদে বলেন, আপদে বলেন, আপনার পাশে থাকবে, আপনার কথা শুনবে, আপনার সুখ দুঃখের সে সাথী হবে। এইরকম একটি ব্যক্তিকে আপনি ভোট দিয়ার অধিকার রাখেন। কি দিয়ে? ওই যে সময় মতো একটা সিল, এই সিলটা হচ্ছে ভোট। এটাকে আমরা বলি গণতন্ত্রের একটা অংশ। আরো আছে, আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন, স্বাধীনভাবে কথা বলবেন, আপনার অধিকার আপনি বাস্তবায়ন করবেন। গণতন্ত্রের অনেক ব্যাপার আছে, কিন্তু ছোট্ট একটা বললাম ভোট। এই ভোটের প্রসঙ্গ কেন আনতেছি বারবার? শেখ হাসিনা কেন অত্যাচার করেছিল, কেন অত্যাচার করত? কারণ শেখ হাসিনা আপনাদের কাছ থেকে ভোট নেয়নি। নিয়েছে ভোট? প্রয়োজন মনে করেনি। ভোট দেওয়ার অধিকারই আপনাদের দেয়নি। জানে যে ভোট দেওয়ার অধিকার দিলে আপনাদের কথা শুনতে হবে, আপনাদের পাশে থাকতে হবে, আপনার বিপদে আপদে আপনাদের কথা শুনতে হবে, আপনাদের কথা অনুযায়ী কাজ করতে হবে, তাতে লুটপাট করতে পারবে না। আপনারা বলবেন যে এই এলাকায় একটা মসজিদ লাগবে, এই এলাকায় একটা মাদ্রাসা লাগবে, এলাকায় একটা মন্দির লাগবে, এলাকায় একটা ব্রিজ লাগবে, সে তো এইগুলো দিবে না। সে এইগুলোর পারপাস টাকাটা সে লুটপাট করবে। আর যদি আপনি ভোট নিত, আপনাকে জবাবদিহি করা লাগতো যে আপনাকে ভোট দিলাম, এই রাস্তা কই, মসজিদ কই, স্কুল কই, আমার স্বাস্থ্য সেবার জন্য যে হসপিটাল লাগবে সে হসপিটাল কই। তা নাহলে তারা পরে আপনি ভোট দিবেন না, তাহলে ফেল করবে। এই জন্য সে ভোটই তুলে দিয়েছে। একবার নিজে নিজে ঘোষণা দিয়ে ফেললো, একবার দিনের ভোট রাতে করলো, একবার মনে করেন যে আমি আর ডামি, মানে আমরা আর মামুরা হয়ে গেল। ভোট আমরা ফিরিয়ে দিতে চাই। 17 বছর আমরা আন্দোলন করেছি, আপনার ক্ষমতা আপনাকে ফিরিয়ে দিতে চাই, মানে আপনার ভোট আপনাকে ফিরিয়ে দিতে চাই। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আপনাদের নেত্রী, সারা বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর একজন ব্যক্তি দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান। ম্যাডাম যখন আন্দোলন করতে করতে শেখ হাসিনার স্বরূপ, শেখ হাসিনার চরিত্র যখন জনগণের সামনে উন্মোচন করে দিচ্ছিল, তখনই শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে দিল। এগুলো আপনারা সবাই জানেন। যে তারপরেও আমাদের নেত্রী ম্যাডাম কিন্তু আপোষ করেননি, শেখ হাসিনার কাছে মাথা নত করেননি। করেছেন? বৃদ্ধ বয়সেও সে কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত করেননি। 3 বারে প্রধানমন্ত্রী তিনি, রাষ্ট্রপতির স্ত্রী, তিনি চাইলে তো এমনিতেই আরামাইশে থাকতে পারতেন, পারতেন না? পারতেন তো, কিন্তু থাকেননি।
কেন থাকেননি? এই আপনারা এবং আমরা যারা জনগণ আছি তাদের জন্য থাকেননি। তিনি চিন্তা করেছেন আমি যদি মাথা নত করি, আপোষ করি, তাহলে শেখ হাসিনা আমার এই জনগণকে, আমাদের দেশটাকে খেয়ে তো ফেলবেই, দেশটাকে আর একটা দেশের কাছে বিক্রি করে দিবে। আমরা যে এখন যে শ্রেণীর নাগরিক আছি, তখন আমরা এই অধিকার আর আমাদের থাকবে না। যখন আমি বিক্রি হয়ে যাব, আগে দেশের মতো আগে কৃতদাস হয়ে যাব, তখন আমাদের আর স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনি যে কথাবার্তা বলতে পারেন, যে অধিকার ভোগ করতে পারেন, এটা পাবেন না। এইটা আমাদের ম্যাডাম বুঝতে পেরেছিলেন। উনি বলেছিলেন আমার জীবন চলে যাবে, তবু আমি দেশের মানুষের জন্য, জনগণের জন্য শেখ হাসিনার কাছে মাথা নত করবো না, এবং করেননি শেষ পর্যন্ত। শেখ হাসিনা তাকে কিন্তু অনেকবার স্লো পয়জনিং মানে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে যখন উনি মৃত্যু মুখে পতিত হচ্ছিলেন, উনি শেখ হাসিনা বুঝতে পেরেছে যে এখন যদি বেগম খালেদা জিয়া মারা যায়, বাংলাদেশের সমস্ত জনগণ খেপে উঠবে, আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। উনি তাড়াতাড়ি করে একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করলেন। কতখানি নির্মম এই ফ্যাসিস্ট হাসিনা, তাকে কিন্তু সঠিকভাবে চিকিৎসা দেননি। বাংলাদেশের ডাক্তাররা সব বললেন যে বেগম খালেদা জিয়ার যে রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, তাকে বিদেশে নিতে হবে। যে মানুষের যে মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া, সব মানুষের মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া, সেই চিকিৎসাটা ওনাকে নিতে দেননি। তারপরেও আমাদের নেত্রী কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। শুধু এই জনগণের জন্য, এই দেশের জন্য, দেশের স্বার্থের জন্য। উনি জানতেন কোনোভাবে যদি আমি একবার মাথা নত করি, একবার যদি আপোষ করি, এমনিতেই দেশটাকে শেখ হাসিনা খেয়ে ফেলেছে, আর বাকি যেটুকু আছে এটুকুও খেয়ে ফেলবে। আপনি শেখ হাসিনার কথা টেলিভিশনে শুনেছেন, তিনি তার বক্তৃতায় বলেছিলেন, ইন্ডিয়ার কথা বলেছিলেন, আমি সব দিয়ে দিয়েছি যে ইন্ডিয়াকে, যা চেয়েছে এবং যা চাইনি সবই দিয়ে দিয়েছি। তার মানে কি? শুধু আমরা বাকি ছিলাম, আমরা এই কয়েকজন জনগণ যারা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, দেশের জনগণের পক্ষে থেকেছে, তারা বাদে সবাইকে সে দিয়ে দিয়েছে ও দেশে। এবং আমরা এই যে নির্যাতিত পরিবার, আমরা যারা এখানে এসেছি, 17 বছরে কার স্বামী নির্যাতিত হয়েছেন, কার ভাই হয়েছেন, কার আব্বা হয়েছেন, কার পরিবারের সদস্য হয়েছেন, সবাই এখানে নির্যাতিত। এই নির্যাতিত পরিবাররা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মত বিনিময় করার জন্য। আমাদের একটি বক্তব্য, শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা সংঘবদ্ধ থেকেছি, ঐক্যবদ্ধ থেকেছি, যেভাবে আমাদের পরিবারের সদস্যরা নির্যাতন সহ্য করেও, গুম সহ্য করেও, খুন সহ্য করেও, মামলা মোকদ্দমা সহ্য করেও আমরা এদেশের স্বার্থে আমরা কষ্ট করে থেকেছি। আগামীতেও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আবার ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেব, পছন্দের ব্যক্তি আমাদের দুঃখ দুর্দশা মোচন করবে, সেই রকম একটি সরকার প্রতিষ্ঠা করব, তারপরে আমরা ঘরে ফিরে যাব। না হলে আমরা যে এতদিন কষ্ট করলাম 17 বছর, এই কষ্ট কি মূল্য থাকে? আগামীতে যে সরকার আসবে এবং যে ব্যক্তি আপনাদের প্রতিনিধি হবে, আপনার পছন্দের ব্যক্তিকে যদি আপনার সিলেকশন করতে না পারেন কিংবা ইলেক্টেড করতে না পারেন, তা আপনাদের পাশে কে থাকবে? আপনার দুঃখ কে মোচন করবে? আপনার দুঃখ কষ্ট এগুলো কে লাঘব করবে? সুতরাং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই একমাত্র সম্ভব আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনার ভোট দিতে পারবেন, পছন্দের সরকার গঠন হবে, আপনাদের যেসব সমস্যাগুলো আছে সব সমস্যাগুলো সে সমাধান করতে বাধ্য থাকবে। এটাই বাস্তবতা। এখানে আমি যে বক্তব্য দিচ্ছি, অনেকে মনে করতে পারে যে আমি আপনার কাছে ভোট চাইতে এসেছি। আমি কিন্তু প্রার্থী না,
আমাদের দল বিএনপি এখনো কিন্তু প্রার্থিতা ঘোষণা করেনি। যদি আমাকে কোনো করে তাহলে আমি আসব ভোট চাইতে। এখন এসেছি আমার দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করতে। 5 তারিখের পরে আপনারা কেমন আছেন এটা জানার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সাথে কথা বলতে। কোথায় কোথায় সমস্যা আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার ভিত্তিতে যে বাংলাদেশ উনি গড়তে চান, যে বাংলাদেশকে শেখ হাসিনা নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, সেই বাংলাদেশকে গড়তে চান, সেই গড়ার সাথে আপনাদের মতামত কি সেগুলো জানতে পাঠিয়েছেন। আপনার মনে মনে ভাবতে পারেন আমরা এখানে কি মতামত দিব। আপনারা শুধু আপনারা নয়, এরকম সমস্ত আপনাদেরকে মিলেই বাংলাদেশ, সমস্ত বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই আগামী দিনে যে নতুন বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান গড়বে সেটা আপনাদের মতামতের ভিত্তিতেই। আপনারা যেভাবে চাবেন সেইভাবেই আগামী দিনে নতুন বাংলাদেশ গঠিত হবে। আর নতুন বাংলাদেশ বলতে খুলনাও তার একটি পার্ট, খুলনা বলতে এই আড়ংঘাটাও তার একটি পার্ট। আগামী দিনে আড়ংঘাটাবাসী কিভাবে সুন্দরভাবে থাকবে, কিভাবে তাদের অতীতের কষ্টগুলো দূর করে তারা আবার নিজের পায়ে দাঁড়াবে, তাদের কিভাবে অন্নসংস্থান হবে, তাদের ছেলে মেয়েরা কিভাবে স্কুলে যাবে, এবং তাদের সবচেয়ে মৌলিক অধিকার যেটা আমার এই 3 থানার অধিবাসী সবসময় বঞ্চিত, সেটা হচ্ছে কি বলেন তো? হাসপাতাল। এই 3 থানায় কোনো হাসপাতাল নেই। আমার এই অঞ্চলের একটি মা কিংবা বোন কিংবা একটি ভাই হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তার কিন্তু হসপিটালে নেওয়ার মতো কোনো হসপিটাল এখানে নেই। তাকে নিয়ে যেতে হবে 250 বেডে। এখান থেকে 250 বেডে যেতে যেতেই রুগী তো শেষই, রুগীর সাথে যে থাকবে সে অর্ধেক শেষ হয়ে যায়। আর তারপর যখন এই 250 বেডে ঢুকবে তখন যে রুগী তো মারাই যাবে, রুগীর সাথে লোক উনি অসুস্থ হয়ে যাবে। যারা যারা গেছেন তারা খুব ভালোভাবে জানেন। আমার কষ্ট শুধু একটাই, এই 15 বছরে এই খুলনা যারা শাসন করেছিল সেই শেখ পরিবার এবং তাদের প্রেতাত্মা যারা ছিল এখানে মন্ত্রী, যারা বলে আমি শ্রমিকদের নেতা, যারা শ্রমিকদের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, তারা কিন্তু শ্রমিকদের জন্য, এদেশের মেহনতি মানুষের জন্য একটা হাসপাতাল তৈরি করেনি। বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, সবাই এখানে বিএনপি করে না, বিএনপির বাইরেও অনেক জনগণ আছে, এলাকাবাসী আছে। ওই ফ্যাসিস্ট বাহিনীর নীরব সমর্থকও অনেকে আছেন। বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, একটি হসপিটাল যদি বানানো হতো সেই হসপিটালে কি শুধু বিএনপির লোক যেত? সবাই যেত। যারা জনগণের জন্য রাজনীতি করে, জনগণের জন্য কথা বলে, জনগণের নেতা ভাবে, শ্রমিক নেতা হিসেবে যে পরিচয় দিতে 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 শ্রমিক থেকে সে কোটিপতি হয়ে যায়, সে আমাদের শ্রমিক নেত্রী, নাম নাই বা বললাম। তারা কি করেছে হাসপাতাল? আমি কয়েকদিন আগে এই যে আমাদের জুট প্রেসগুলোতে গিয়েছিলাম, আমাদের শ্রমিক ভাইদের যে কষ্ট অনেকে হয়তো বা জানে, অনেকে হয়তো বা জানেন না। এই বড় বড় পাটের বোঝা এক একটা ওয়েট কত? 5 মণ। 5 মণের এক একটা বেল, পাটের বেল দেখেছেন? এইটা ঘাড়ে নিয়ে 70টা সিঁড়ি পাহাড়ের উপরে উঠতে হয়। সেই শ্রমিকটা যদি আহত হয় যখন তখন কিন্তু ঘাড় ভেঙে যেতে পারে, যখন তখন পাটা কিন্তু মস্কে যেতে পারে, একটু এদিক সেদিক হলে, ব্যালেন্স একটু এদিক সেদিক হলে কিন্তু সে অসুস্থ হয়ে যাবে। তা আমি জিজ্ঞেস করলাম, অসুস্থ হলে আপনারা কি করেন? আমি দেখলাম যখন তখনই অসুস্থ হওয়ার সম্ভাবনা, যখন তখনই হাত পা ঘাড় ভাঙার সম্ভাবনা। কয় এই টাইপের কোন হসপিটাল কিংবা এই টাইপের চিকিৎসার কোন ব্যবস্থা এখানে নেই।
40,000 ক্যাপাসিটির আমাদের এই শ্রমিক অঞ্চল, 40,000, তাদের জন্য একটি হসপিটাল নাই। আর একটা নির্মম ব্যাপার, একটি শ্রমিক যখন শেষ বয়সে রিটায়ারমেন্টে যায়, সারা বছর কিন্তু ওই 5 মণ উঠানামা করেছে। মানুষের তো একটা শেষ আছে, শেষ বয়সে যে যখন রিটায়ারমেন্টে যায়, আমি জিজ্ঞেস করলাম তখন কি হয়? তখন আমাদের রিটায়ারমেন্টের পরে কোনো পেনশন ভাতা থাকে না। তার ছেলে মেয়ে যদি তাকে আশ্রয় দেয় সে থাকতে পারবে, না হলে তাকে হয় রাস্তার পাশে, না হলে মসজিদে, না হলে কোথায় থাকবে সে নিজেও জানে না, কি খাবে সে নিজেও জানে না। কারণ একটা শ্রমিক যে ইনকাম করে সে দিয়ে তো সে টাকা পয়সা জমানোর কোনো সুযোগ নেই, দিন আনে দিন খায়। তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম, তা আপনাদের যে শ্রমিক নেতা, আমাদের যে শ্রমিক মন্ত্রী আপনাদের জন্য কি করলো? তারা বলল করেছে একটা কাজ, একটা কাজ তিনি করেছেন আমাদের জন্য। কি কাজ? উনি বেনামে কিছু ব্যবসায়ী নিয়ে এসেছিলেন যারা পাটের ব্যবসা করে না, তাদের নিয়ে এসে আমাদেরকে দেখিয়ে, এই প্রেসকে দেখিয়ে সে কোটি কোটি টাকা তাদের নামে লিমিট করিয়ে বাড়ি চলে গেছেন, লুটপাট করে নিয়ে গেছেন। শ্রমিকদেরকে দেখালেন, শ্রমিকরা যেখানে কাজ করেন ওই জায়গাটাও দেখালেন, ওইটার উপর সরকারকে দিয়ে সে মন্ত্রী লিমিট করিয়েছেন, 10 কোটি 50 কোটি 100 কোটি লিমিট করালেন। লিমিটটা কি? লোন দিলেন, 100 কোটি টাকা লোন দিলেন যে শ্রমিকদের কল্যাণে সেইখানে টাকাটা ব্যয় করবেন, কর্মসংস্থান বাড়াবেন কিংবা সুযোগ সুবিধা দিবেন। তা সেটা না করে টাকাটা নিয়ে লুটপাট করে নিয়ে সে গাড়ি বাড়ি করছে। তাহলে কি হলো? লুটপাটও হলো, শ্রমিকের পেটে লাথিও মারলো। কারণ কি? ওই মিলের এগেইনস্টে লিমিট হয়ে গেছে, এখন ওই মিলের মালিক ঋণ শোধ করতে পারে না, আস্তে আস্তে ওই মিলটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। আপনি যখন লোন শোধ করতে না পারবেন তখন ওই মিল আলটিমেটলি নিয়ে যাচ্ছে, আপনি যে খেতেন ওটা বন্ধ হয়ে গেল। তা আমাদের মন্ত্রী সাহেবা এই কাজটি করেছেন শ্রমিকদের জন্য, এই উপকারটা তারা করেছেন। এখন আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলাম, খোঁজখবর নিতে। তারা আমাদেরকে এখন এইসব সমস্যার কথা বলে। আমরা একটা কথা বলেছি যে আমরা আপনাদের খোঁজখবর নিতে এসেছি, আমরা তো সরকারে নাই। আমরা কি সরকারে আছি? সরকারে নাই। জনগণ যদি আমাদের ভোট দেয়, সেই ভোটে যদি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তা আমরা কথা দিতে পারি ইনশাল্লাহ আপনাদের এইসব সমস্যাগুলো আমরা সমাধান করব। এই ছাড়া তো আমাদের দেওয়ার কিছু নাই। আছে কোটি কোটি টাকা তারা ঋণ নিয়ে চলে গেছেন, এই টাকা কি আমার দল দিতে পারে না আমি দিতে পারি? সে 1 কোটি 2 কোটি না, তো কয়েকশো কোটি। এই টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, একটা দলের পক্ষে দেওয়া সম্ভব না। শেখ হাসিনা নিজেই বললো না, আপনারা শুনেছেন টিভিতে, যে আমার যে চাকর, হ্যাঁ পিয়ন, আমার যে পিয়ন সে 400 কোটি টাকার মালিক। পিয়ন সে নাকি 400 কোটি টাকার মালিক। তে আমি বকুল, আমার যদি পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আমি কত কোটি টাকার মালিক? বুঝতে হবে এটা। আবার যদি আমি বলি যে আমি তো বুঝি নাই যে আমার পিয়ন এত কোটি টাকার মালিক, লুটপাট করেছে, আমি তো বুঝতে পারি নাই, এটা কি বিশ্বাসযোগ্য হবে? এ কি 10 টাকা 20 টাকা 2000 টাকা না 5000 টাকা যে আমার পিয়ন কিংবা আমার যে স্টাফ 5000 কোটি টাকা লুটপাট করেছে খেয়াল করতে পারিনি? 400 কোটি, 1 নয় 2 নয় 100 নয় 400 কোটি টাকা লুটপাট করলো। এটা যদি আমি বলি আমি জানি না, বুঝি না, এটা বিশ্বাসযোগ্য হবে? তার মানে সে বুঝেছে, সে জানতো। কিছু বলেনি কেন? বলা তো যাবে না। আমি যদি লক্ষ কোটি টাকা চুরি করি, তা আমার পিয়ন যদি দেখে যে আমার স্যার তো 1 লক্ষ চুরি করেছে, তা আমি 1 কোটি চুরি করি, সমস্যা কি? আমি কিছু বলতে পারবো? আমি যদি চোর হই,
তা আমার আশেপাশের লোককে কিছু বলার সুযোগ আছে তারা চুরি করলে? এই হচ্ছে শেখ হাসিনা এবং তার দল। একটা উপজেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা মালিক। এটা তো আমার কথা না, এটা শেখ হাসিনা আমলেই দুদক ধরেছে তাদের অন্তকন্দলে এটা বেরিয়ে এসেছে ফরিদপুরে। এরকম হাজার হাজার আছে, এসব নাই বা বলি। আমরা আগামী দিনে কি করব সেটা আমাদের এখানে যে মা বোনরা আছেন আমাদেরকে ঠিক করতে হবে। এখানে যারা আছেন আমরা জানি যে আমরা সবাই নির্যাতিত পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের অনেক দায়িত্ব। আমাদের দিকে তাকিয়ে আছে গ্রামবাসী, যারা কথা বলতে পারে না, নিরীহ গ্রামবাসী। তাদের পাশে যে আমাদের দাঁড়াতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন তার মধ্যে মহিলাদের জন্য কি কি ফ্যাসিলিটিস দিয়েছেন, যে আমরা ক্ষমতা আসলে আমরা মহিলাদেরকে এই সুযোগ সুবিধা দিব। সেই সব পয়েন্টগুলো আমরা দিব লিফলেট আকারে, সেগুলো আপনারা প্রতিটি গ্রামে মহিলাদেরকে বুঝাবেন। আমরা একটা ফ্যামিলি কার্ড দিব, আমরা একটি হেলথ কার্ড দেব। এই দুইটা ব্যাপারই শুধু বলি, সন্দেহ হয়ে গেছে। ফ্যামিলি কার্ডটা কি? প্রত্যেক পরিবারের মা কিংবা গার্জিয়ান যিনি থাকবেন, পুরুষ না, পুরুষদের জন্য না, এটা প্রত্যেক পরিবারের যারা মারা থাকবেন কিংবা প্রত্যেক পরিবারের যে মহিলা গার্জিয়ান থাকবেন তাকে একটা কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড। সেটা বিএনপির জন্য না। এই যে আওয়ামী লীগ সরকার যে কার্ড দিয়েছিলেন সেটা তো অনেক টাইপের কার্ড দিয়েছেন তারা কি করেছেন? সেটা আওয়ামী লীগকে দিয়েছিলেন, ঠিক না? সাধারণ জনগণকে দেয়নি। বিএনপি তো দূরের কথা, বিএনপি তো ধারে কাছে যেতে পারেনি। বিএনপি গেলে তোকে জেলে ভরে দিচ্ছে। সাধারণ জনগণকে দেয়নি। আওয়ামী লীগ বেছে বেছে আওয়ামী লীগকে দিয়েছিলেন। কার একটা কার্ড লাগবে তাকে 5টা দিয়েছেন। এই টাইপের ঘটনা ঘটেছে। আমরা ফ্যামিলি কার্ড দেব শুধু বিএনপির জন্য না, সমস্ত মহিলাদের জন্য, সমস্ত মহিলা পরিবারের জন্য। আপনারা তদারকি করবেন যাতে কোন পরিবার, কোন নিরীহ পরিবার যাদের দরকার কেউ যেন বাদ না পড়ে। দায়িত্ব সব আপনাদের নিতে হবে। কারণ কি, আপনারা একমাত্র নির্যাতিত পরিবার, 17 বছর নির্যাতিত হয়েছেন। আপনাদেরকে দায়িত্ব নিয়ে নিতে হবে। তারেক রহমান সাহেব যে দায়িত্ব আপনাদের উপর দিবে সেটা আপনারা প্রতিটি ঘরে ঘরে যায় বুঝাবেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে। কোন বিএনপি আমরা চিনি না। আমরা তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। সে কার্ডের বিনিময়ে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো থাকবে, চাল, ডাল, তেল, আটা, লবণ সহ যা যা আছে সেগুলো আমরা অর্ধেক দামে দেব। ওই কার্ডটা বিভিন্ন দোকান থাকবে, দেখালে অর্ধেক দামে দেওয়া হবে। তার মানে অর্ধেক টাকা আপনার সাশ্রয় হবে। এই টাকাটা দিয়ে আপনি আপনার পরিবারের অন্যান্য যে কাজগুলো আছে, আপনার সন্তানের জন্য লেখাপড়া কিংবা অন্যান্য কাজগুলো আছে এগুলো আপনার করতে পারবেন। আরেকটা দেখবো হেলথ কার্ড। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য অনেক কাজ করেছেন, অনেক কাজ। এগুলো এক মুহূর্তেই সময় বলা সম্ভব না। এমনকি মেয়েদের জন্য ফ্রি কাজের খাদ্যের বিনিময়ে শিক্ষা, এটাও তিনি করেছিলেন। কোন ব্যক্তিকে বেছে বেছে নয়, সকলের জন্য করেছিলেন, সব করেছিলেন তিনি। এইবার আমরা সবাইকে হেলথ কার্ড দেব। হেলথ কার্ড, যে কার্ড দেখালে ফ্রি চিকিৎসা হবে, বিনা পয়সায় আপনার চিকিৎসা পাবেন। আমাদের সব হাসপাতাল থাকবে, হাসপাতালে আপনার যাবেন, ওই কার্ড দেখালে আপনাদের চিকিৎসা হবে। এর সাথে আমি একটু বাড়তি যোগ করতে চাই। যেহেতু আমি এই এলাকার সন্তান, আমার একটি স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে। এই 3 এলাকার মাঝখানে আমি গত বড় বেশে বলেছিলাম, কালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা, 3 এলাকার মাঝখানে বিশেষ করে এই আড়ংঘাটা অঞ্চলে একটি উন্নত মানের একটি হাসপাতাল আমি তৈরি করতে চাই। সে হাসপাতালে শুধু বিএনপি লোক যাবে, সবাই জন্য, এই 3 থানার সকল নাগরিকের জন্য আমরা উন্নত মানের এখানে সেবা দেব বিনা পয়সায়। আমরা যদি একত্রে থাকি, উন্নত মানের ডাক্তার নিয়ে আসবো, যাতে কোনো অপারেশন
আমাদেরকে খুলনা শহরও যাওয়া না লাগে, ঢাকাতেও যেতে নিতে না হয়। এটা এই ফ্যামিলি কার্ড, তারপর হচ্ছে হেলথ কার্ড, এর সাথে এটা আমার ব্যক্তিগত স্বপ্নের কথা বললাম আপনাদেরকে নিয়ে। কারণ আমি দেখেছি এই একটি বিষয় খুবই যেটা গুরুত্বপূর্ণ, রাত 2টার সময়, 3টার সময়, 12টার সময়, 1টার সময় আমার কোন মা বোন যদি কোনো হঠাৎ অসুস্থ হয়ে যায়, একটা লোক থাকে না তাকে সেবা করার। হসপিটাল তো পরের জিনিস, হসপিটাল তো পরে যাবে সে, এটা লোককে খুঁজে পাওয়া যায় না। আর অসুখ বিসুখ আমি খেয়াল করেছি সাধারণত রাত্রেবেলায় বেশি হয়। রাত্রেবেলায় হঠাৎ বুক ব্যথা হলো, হঠাৎ হার্টের অসুখ হয়, হঠাৎ করে অনেক ধরনের অসুখ দেখা দেয়। আর মা বোনের যদি অসুখ হয় তাহলে তো আরো জটিল সমস্যা। রাত বিরাতে লোকই যেখানে পাওয়া যায় না সেখানে আপনাকে খুলনার 800 বেডের কে নিয়ে যাবে? সেই জন্য হসপিটাল এটা সবচেয়ে জরুরি বিষয় আমাদের 3 থানার মধ্যে। একটি হাসপাতাল করতেই হবে আমাদেরকে। আমি চাই আমরা মিলে এলাকাবাসী সবাই মিলে যদি আমরা চেষ্টা করি একটি উন্নত মানের হাসপাতাল আমরা ইনশাল্লাহ তৈরি করতে সক্ষম হব এবং করবেই করবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায়ক। আপনারা সবাই মিলে দোয়া করবেন যাতে কিছু না হোক একটা হসপিটাল যদি আমরা করতে পারি। পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা এখানে বিএনপি সমর্থক গোষ্ঠীর পরিবারগুলো এসেছি। বিশেষ করে আমি যাদেরকে নির্যাতিত পরিবার বলতে চাই, কারণ আমি প্রথমেই বক্তব্য শুরুতে উদাহরণ দিয়েছি কি কতটা নির্যাতিত হয়েছিল। সুতরাং এই অঞ্চলের মানুষের জন্য আমার একটি দাবি থাকবে, আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। নিজেদের মধ্যে বিভেদ থাকতে পারে, মতের মিল অমিল থাকতে পারে, কিন্তু আমাদের স্বার্থ একটি, দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে। দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিত্তিতে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে আন্দোলন, সে আন্দোলনে আমরা এক অভিন্ন থাকবো। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সেটা যদি আমি থাকি, আমি থাকলেও হবে, আমি না থাকলেও আপনারা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্থতা কামনা করছি। আপনারা সুস্থ থাকবেন, থাকতে হবে, সুস্থ সকলকে থাকতে হবে। কারণ আমাদের সামনে যে যুদ্ধ আসছে, সে যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ একটি কথা আমি না বললে নয়, আমি শুনেছি আমাদের অনেক মা বোন আমাকে বলেছে, একটি গ্রুপ, একটি মহল প্রত্যেকটি বাড়িতে যাচ্ছে, তারা নিরীহ মহিলাদেরকে, নিরীহ আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে, মিথ্যা তথ্য দিচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, বেদামি কাজ করছে। কি? তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। এমন ভেবে বুঝাচ্ছে যে এই দলকে ভোট দিবেন, এই দলকে ভোট দিলে আপনার জান্নাতের টিকিট পেয়ে যাবেন। শুনেছেন না? কানে গেছে? জান্নাতের টিকিট কি বিক্রি করা যায়? মানুষ পারে? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত কে নিতে পারে? একমাত্র রব্বুল আলামিন। সেই জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। যারা এই টাইপের বিভ্রান্ত করছে তাদেরকে বলবো, আপনারা বিভ্রান্ত করবেন না, আমাদের নিরীহ মা বোনদেরকে বিভ্রান্ত করবেন না, মিথ্যা তথ্য দিবেন না, বেদাতি কাজ করবেন না। আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন। আপনাদের যদি মনে কনফিউশন থাকে, আমাদের মসজিদ ইমাম সাহেব থাকবে, তাদের কাছে জিজ্ঞেস করবেন। যারা ইসলামের উপরে পড়ালেখা জানা লোক, মৌলানা যারা আছেন, যারা হাফিজ সাহেব আছেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে বেস্টের টিকিট দিতে আসছে, আসলে এটা ঠিক না বেঠিক। এই ব্যাপারটা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। পরিশেষে আবার বলি, সুস্থ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ একটি মহল কিন্তু চক্রান্ত করছে যাতে ইলেকশন না ঠিক মতো সময়ে হয়। কারণ ইলেকশন না হলে অনেকে লুটপাট খুব সুন্দর হয়, কোন
জনগণের সরকার যদি ক্ষমতা না থাকলে যা হয়, খুলনা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখেছেন। গতকালও 4টা খুন হয়েছে। এর আগের দিনও আমরা এই খানজাহান আলী থানায় একটি মানববন্ধন করেছি, একটা শিক্ষকের উপরে গুলি করেছে। প্রতিনিয়তই খুন খারাপি, মাদক, সন্ত্রাস বেড়েই চলেছে। আপনার ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন। মাদককে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। সেটা যদি আমার দলের লোক হয়, কোনো ছাড় দেওয়া যাবে না। সবাইকে আইনে জানতে হবে। সে মাদক যেই হোক, যে মাদক খাবে আর যে মাদক ব্যবসা করবে, যে যত বড় শক্তিশালী হোক না কেন, আমার দিকে তাকিয়ে আপনার ঐক্যবদ্ধ থাকবেন। আমি আছি আপনাদের পাশে। আমার সাথে যোগাযোগ করবেন। যারা মাদক ব্যবসায়ী, যারা সন্ত্রাসী, সে যে দলেরই হোক না কেন, আমরা তাদেরকে ইনশাল্লাহ রুখে দেবো যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমি আপনাদের সাথে আছি। সুতরাং আবারও বলি যে কুচক্রী মহল ইলেকশন দিতে চায় না, কারণ তারা মনে করে ইলেকশন দিলে জনগণের সরকার ক্ষমতায় আসবে, জনগণ তার পছন্দ ব্যক্তিকে ভোট দেবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, দেশ অনেক এগিয়ে যাবে। এই যে মানুষের ভালো জিনিসটা, এটি একটি মহল চায় না। এটার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার একটি কুচক্রী মহল আছে, তারা জড়িত। আর একটি নব্য একটা ফ্যাসিস্ট চক্র তৈরি হয়েছে। এই দুই চক্র মিলে দেশকে আবারও সেই ফ্যাসিস্ট জামানা খেয়ে নিতে চায়। আমরা বলেছি যত তাড়াতাড়ি নির্বাচন হবে, যত তাড়াতাড়ি জনগণ তার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারবে, তত তাড়াতাড়ি জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে। সুতরাং আপনার সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা চাই অনতিবিলম্বে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে আগামী বাংলাদেশ গঠন করার জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আমি তো সব বলে ফেললাম। আমাদের সাথে আরো নেতৃবৃন্দ ছিল, কতবার সময় স্বল্পতে বলতে পারিনি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাই, উপস্থিত আছেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন ভাই, আমাদের এই দৌদ্দ থানার প্রেসিডেন্ট মুর্শিদ কামাল ভাই, সেক্রেটারি আমাদের ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক এই এলাকার কৃতি সন্তান আমাদের মিতু, এই যে মিতু, আমাদের আরো নেতৃবৃন্দ আছেন, সবাইকে পরিচয় করে দিতে পারি নাই। সবাই আমাদেরকে ক্ষমা করবেন। আগামীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আমাদের মহিলা দলের যেসব নেত্রী আছেন তাদেরকেও আমরা পরিচয় করে দিতে পারি নাই। আগামীতে নিশ্চয়ই কোন একটা সুন্দর সময় আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোহাম্মদ, দেশ নেতা বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আজকে সব